নমস্কার, স্বরাজ বার্তায় আপনাদের স্বাগত জানাই। সরকার বলেছিল বিলটি ঐতিহাসিক, বিরোধীরাও বলেছিল সত্যি বিলটি ঐতিহাসিক, কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন অর্থে। আর আজ অর্থাৎ 25শে সেপ্টেম্বর 2020 এই ঐতিহাসিক বিলের প্রতিবাদে ভারতবর্ষের কৃষকরা পথে নামলেন, প্রতিবাদ করলেন, কোথাও কোথাও লাঠির বাড়ি খেলেন। কিন্তু এই বিলে আদতে কি রয়েছে? কৃষকরা অনেকেই দাবি করছেন যে এই বিল বাস্তবায়িত হলে তারা কর্পোরেটদের দাসে পরিণত হবে। এই নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমার সাথে রয়েছেন অখিল ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক শ্রী অভিক সাহা। অভিবাবু, স্বাগত। আমরা একদম প্রাথমিকভাবে কয়েকটা জিনিস আপনার কাছে জানতে চাইব যে বিলটাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আদতে এই বিলটাতে কি রয়েছে এবং কেন এত প্রতিবাদ হচ্ছে? দেখুন, একটা আইন সম্বন্ধে সহজ সরলভাবে চর্চা করলেই সাধারণ লোক বুঝতে পারবে। আইনটা বলছে যে কৃষক ফসলের দাম পায় না, কৃষকের ফসলের দাম পাওয়া উচিত, কৃষক ফসলের দাম পেলেই কৃষির সঙ্গে যুক্ত থাকবে, কৃষক কৃষির সঙ্গে যুক্ত থাকলে দেশে খাদ্য সুরক্ষা সুরক্ষিত থাকবে, অতএব কৃষকের দাম পাওয়া উচিত। এই অবধি কারুর সঙ্গে কারুর কোনো বিতর্ক নেই। এরপরে আইনটা বলছে কৃষক তার ফসলের দাম পেতে গেলে দয়ালু, সৎ এবং বৃহৎ আকারের কারবারি ব্যবসায়ীদের হাতে যদি কৃষক পড়ে তবেই কৃষক দাম পাবে। সেই বৃহৎ কারবারিদের কারবার সুবিধে করে দেওয়ার জন্য, যাতে তারা কৃষককে দাম দিতে পারে, কিছু কিছু আইন পরিবর্তন হয়েছে। মনে রাখতে হবে এখানে তিনটে আইন আছে, হরে ধরে একটা, উদ্দেশ্য একটা, কিন্তু আইন তিনটে। একটা আইনে বলছে যত ইচ্ছে মজুতদারি, কালোবাজারি বড় ব্যাপারই করতে পারে। একটা আইন বলছে সেই ব্যবসায়ী কৃষকের সঙ্গে চুক্তি করে তাকে দিয়ে চুক্তি চাষ করাতে পারে। আইন সেই চুক্তিটাকে সুরক্ষা কবচ বলছে, অর্থাৎ সেই চুক্তি অনুযায়ী কৃষককে নাকি সঠিক দাম দেওয়া হবে। আর তৃতীয় যে আইনটা আছে সেটা বলছে যে এই যে ভারতবর্ষে কৃষি বাজার ব্যবস্থা আছে সেটাই নাকি কৃষকের শত্রু, অতএব সেই ব্যবস্থাটাকে ভেঙে ফেলতে হবে। আইন ভেঙে ফেলার কথা বলছে না, কিন্তু আইন বলছে যে এই বাজারের মধ্যে যে ব্যবসা করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, এই বাজারের বাইরেও ব্যবসা করা যেতে পারে। এবং আইন বলছে, বা আইনের ব্যাখ্যা যারা করছেন তারা বলছেন যে এই বাইরে, বাজারের বাইরে বৃহৎ আকারের ব্যবসায়ী কারবারিরা এসে কৃষকের কাছ থেকে সরাসরি ফসল কিনবে। অতএব শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে এই তিনটে আইনের ফলে কৃষক যে দাম পায় না, যাকে সরকারের দাম পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আছে, সেই প্রতিশ্রুতি এবার বড় কারবারি ব্যবসায়ীরা পালন করবেন। আচ্ছা, সরকারের পক্ষ থেকে যেটা ধরুন বলা হচ্ছে সব জায়গাতেই, যে একজন হরিয়ানার একজন কৃষক চাইলে দিল্লিতে ফসল বিক্রি করতে পারবেন, বা ভারতবর্ষের কৃষকদের আর ফসল বিক্রিতে কোনো বাধা থাকলো না, যেটা প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে মূলত বাধা কি, বা এক্ষেত্রে এই যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদটা কেন হচ্ছে? আপনি বাঙালি, আপনি কলকাতায় যে পেঁয়াজটা খান সেটা কোত্থেকে আসে? মহারাষ্ট্র থেকে আসে। তাহলে অন্তর্রাজ্য কৃষি পণ্যের বাণিজ্য হয় না, এটা তো ভুল কথা। আঙুর খান নাসিক থেকে আসে। আরো সহজ করে বলি, 2017 সাল থেকে এই মোদি সরকার ই-ন্যাম, ইলেকট্রনিক ন্যাশনাল মার্কেট বলে একটি জিনিস শুরু করে, এবং সেটায় প্রধানমন্ত্রীর টুইট আছে, সরকারের বিবৃতি দেওয়া আছে, প্রেস রিলিজ দেওয়া আছে যে এইবার ইতিহাস ঘটল। কৃষক ডিজিটাল ইন্ডিয়ার ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত ফসল যেখানে খুশি, যাকে খুশি সবচেয়ে উঁচু দামে বিক্রি করতে পারবে। 2017 সালে এই ঘোষণা এবং 2017 সাল থেকে সৃষ্টি করা যে ই-ন্যাম ছিল, সেটা যদি চলার জন্য আজকে 2020-তে আইন লাগে,
তাহলে হয় সরকার 2017 সালে মিথ্যে কথা বলেছে যে ইনাম বাস্তবে কিছুই নয়, হতে পারে না যতক্ষণ না এই আইনটা আসছে, বা আজকে মিথ্যে কথা বলছে ইনাম ছিল, কারবার করা যেত, কিন্তু তা সত্ত্বেও আজকে কারুর একটা সুবিধার্থে এই আইন করা হচ্ছে। দর্শকদের সহজে বুঝতে হবে এই সরকারের বা এই সরকারে আজকে যারা আছেন শীর্ষস্থানে তাদের ইতিহাসটা দেখতে হবে। 2011 সালে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী গুজরাটের বলছেন লিখিতভাবে, মুখে কথা নয়, কারুর কানে কানে বলেননি, একেবারে বিধানসভায় রেজলিউশন পাস করে বলছেন যে এই কৃষি বাজার ব্যবস্থাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কৃষকের জন্য প্রয়োজনীয়, এটাকে তৎকালীন কংগ্রেস সরকার, এনডিএ সরকার, ইউপিএ সরকার যথেষ্ট নজর দিচ্ছে না, এটা অন্যায় হচ্ছে, এই বাজার ব্যবস্থাকে যেমন করে কায়েম করে রাখতে হবে, এবং তার জন্য গুজরাট অ্যাসেম্বলি রেজলিউশন পাস করেছে। 2012 সালে লোকসভায় সুষমা স্বরাজ বক্তৃতা দিচ্ছেন যে এই বাজারে এই যে ব্যাপারী আছে, ট্রেডার আছে আর কৃষক আছে, তারা ভাই ভাই একে অপরের পাশে দাঁড়ায়, দরকার হলে টাকা দেয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়। আসলে ব্যাপারটা হচ্ছে এরা যখন সরকারে ছিল না তখন এই বাজার ব্যবস্থাটা এদের খুব ভালো লাগতো, কিন্তু সরকারে আসার পরে কাদের উৎসাহে, কাদের প্রশ্রয়ে, কাদের অর্থের সরকারে এসছে আমি জানি না, কিন্তু তারপরে এই বাজারটা তাদের খারাপ লাগতে শুরু করেছে এবং এই বাজারটাকে অনেক দিন ধরেই ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাজার ভেঙে দিলে কৃষকের ক্ষতি কি আপনি প্রশ্ন করতে পারেন। অনেক লড়াই যুদ্ধ করে এই বাজার সৃষ্টি করা হয়েছিল, কারণ কৃষকের একটাই দাবি, আমার ফসলের উচিত দাম আমাকে দিতে হবে এবং কোথায় গেলে পাবো এটা বলো। এর উত্তর ছিল তুমি কৃষি বাজারে যাও, সেখানে তুমি সঠিক দাম পাবে। সঠিক দাম না পেলে সরকারের যে একটা ভূমিকা আছে, নিয়ন্ত্রণমূলক ভূমিকা আছে, তাকেই তো সরকার বলি, রেগুলেটরি বডি যেটা, সেই নিয়ন্ত্রণমূলক কোনো কাজ সরকার করেনি। আর নিয়ন্ত্রণ না করে কৃষি ব্যবস্থা, কৃষক যখন ফসল বাজারে গিয়ে দাম পাচ্ছে না তখন বাজারকে দোষ দেওয়া শুরু করা হলো। যদি একটা আইন সরকার করত তার সুবুদ্ধিতে যে কৃষককে এই দামের নিচে কেউ বিক্রি করতে পারবে না, অর্থাৎ যদি আইনি ব্যবস্থা থাকতো এমএসপি গ্যারান্টির, তাইলেই কেউ কৃষককে কম দাম দিতে পারতো না। সরকার তার নিজের কাজ না করে এই আইন, নতুন আইনের মারফত কি করছে জানেন? বলছে যে আমি তো নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমি তো তোমায় দাম দিতে পারলাম না, তাই যাও দেওয়াল ভেঙে দিলাম, বাজার ভেঙে দিলাম, এবার তুমি যেখানে পারো যাও, তুমি সেখান থেকে দাম নিয়ে এসো। বাজার থাকলে দাম পেলো কি না পেলো তারও হিসেব থাকতো। রোজ কম্পিউটার মারফত আমরা সারা দেশের কোন বাজারে কি দাম হলো জানতে পারতাম। বাজার ভেঙে দিলে এই তথ্যটাও গোপন হয়ে যাবে। এই সরকারের বাকি সব লুকোনোর যে কাজকর্ম আছে সেগুলোর মধ্যে এটাও যুক্ত হবে। কৃষক দাম পাবে না, কিন্তু কৃষক দাম পাচ্ছে না এটা প্রমাণও করতে পারবে না, সেই জন্যই এই আইন। আচ্ছা, আমি একদম আর একটা প্রশ্ন, যে একটা শব্দ আমরা খুব শুনছি, এপিএমসি, আপনি আমাদের একটু সহজ ভাষায় বুঝিয়ে বলেন যে এপিএমসি কি, আর এপিএমসি না থাকলে কৃষকদের কি ক্ষতি হতে পারে? কারণ সরকারের পক্ষ থেকে একটা কথা ফলাও করে প্রচার করা হচ্ছে যে কৃষকরা এবার সঠিক দামটা পাবেন, তাহলে এপিএমসি না থাকলে কি এমএসপি বলে কোনো বস্তু থাকবে না? বা যারা কর্পোরেট, যাদেরকে বিক্রির কথা বলা হচ্ছে, তারা কি কৃষককে সত্যিই ইচ্ছা মতো শোষণ করতে পারবে, যেমনটা প্রচার করা হচ্ছে বা যেমনটা বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে? আপনি যদি দুটো বিষয় আমাদের একটু বুঝিয়ে বলেন। নিয়ন্ত্রিত কৃষি বাজার, তার ইংরেজি হচ্ছে এপিএমসি, রেগুলেটেড মার্কেট, যেখানে সরকার নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে এপিএমসি। এমএসপি মানে হচ্ছে ন্যূনতম সমর্থন মূল্য। সরকার বছরে দুবার হিসেব করে 23টা ফসলের জন্য দাম বলে দেয় যে এর নিচে কৃষক যেন দাম না পায়। এই দামটা যদি কৃষক না পায় তাহলে তার লোকসান হবে, অর্থাৎ কৃষকের খরচ সরকার হিসেব করে, খরচের উপর কতটা কৃষকের লাভ থাকা উচিত হিসেব করে, এই দুটো যুক্ত করে জুড়ে এমএসপি ঘোষণা করে। এমএসপি কিন্তু কৃষকের লাভজনক দাম নয়,
এমএসপি সেই দামটা যার নিচে হলে কৃষক কিন্তু ধসে যাবে, মানে ন্যূনতম সহায়ক মূল্য বসে যাবে। সরকার এই যে ঘোষণাটা করে, এত কষ্ট করে দুবার বছরে ঘোষণা করে, যদি ঘোষণা বাকি সব সরকারি ঘোষণার মতো কার্যকর করার জন্য শক্তি দেখাতো, আইন বানাতো, তাহলে আমি বুঝতাম যে সরকারের কৃষকের দাম, পাক কৃষক এই ইচ্ছেটা আছে, সদিচ্ছেটা আছে। কিন্তু ঘোষণা করে দিল যে এই দেশে সকলের মাইনে হওয়া উচিত 50,000 টাকা, কিন্তু তারা কোত্থেকে পাবে, কে দেবে, সেটার কোনো ব্যবস্থা করলো না। তাহলে এই ধরনের ঘোষণাকে আমরা কি বলি? ভদ্রভাবে বলি প্রহসন। আর যদি একটু ভদ্রতা কমাতে হয় তাহলে বলি লোকটা ঠগ। তো এই যে ঠগের কারবার, এমএসপি ঘোষণা করা কিন্তু এমএসপি পাওয়ানোর কোনো ব্যবস্থা না করা। দেখুন, এই দেশে না আমরা ইতিহাসটাকে চট করে ভুলে যাই। ইতিহাস মানে গতকালের কথাটাকেই ভুলে যাই। এই প্রধানমন্ত্রী এই সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, তার রেকর্ডিং আছে, যে এই দেশের প্রত্যেকটা চাষিকে আমরা দানা দানা এমএসপি পাওয়াবো। তখন তো কই বলেননি যে বড় বড় ব্যাপারীরা এসে আমাকে দাম পাইয়ে দেবে। আরেকটা খুব অদ্ভুত তথ্য আছে, আপনার দর্শকের জানা উচিত। দাম পাওয়ার ব্যাপারটা অনেক কাল ধরেই চলছে। 2017 সালে এই মোদি সরকার একটা মডেল এপিএমসি আইন তৈরি করে। সত্যি সত্যি একটা সমস্যা ছিল এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার, সেইটাকে সমাধান করার জন্য। আবার বলছি, এপিএমসি আইনটা খারাপ ছিল না, নিয়ন্ত্রণ হতো না, আইনটাকে চালানো হতো না, এবং কোনো কোনো ত্রুটি ছিল। সেই ত্রুটি সংশোধন করে এই সরকার একটা মডেল এপিএমসি আইন আনে। সেই আইনটা সমস্ত সমাধান করে দেওয়ার কথা এই সরকারই করেছে। যে 2020-তে নতুন আইন এনেছে, সে 2017-ই এনেছিল। সেই আইনটা কেন্দ্রে বিজেপি, মহারাষ্ট্রে বিজেপি, গুজরাটে বিজেপি, গুজরাট মহারাষ্ট্র কেউ সেই আইনটা নেয়নি। গুজরাট থেকে মহারাষ্ট্র সেই সময় খুব সহজেই ফসল যেতে পারত, ইন্টারস্টেট ট্রেড হতে পারত, কিন্তু গুজরাট থেকে মহারাষ্ট্রও হয়নি। তাহলে আপনি আমাকে বলুন, যে পার্টি, একই পার্টি কেন্দ্রে শাসন করছে, দুটি রাজ্যে পাশাপাশি রাজ্যে শাসন করছে, তারা যখন এক রাজ্য থেকে অপর রাজ্যে ফসলের ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য কোনো কাজ করে না, সেই সরকার যদি আজকে বলে আমরা কৃষককে দাম পাইয়ে দিতে চাইছি বলেই এইসব আইন করেছি, কেউ কি বিশ্বাস করবে? কৃষক হয়তো ওদের চোখে বোকা, কিন্তু এতটা বোকাও নয়। আচ্ছা, কর্পোরেটরা যদি এই মার্কেটটার মধ্যে চলে আসে, সেক্ষেত্রে আপনারা কি আশঙ্কা করছেন যে এটা কোন জায়গায় পৌঁছতে পারে? কর্পোরেটরা আসলে কৃষকদের কি কি সমস্যা হতে পারে? আমরা মধ্যবিত্তরা এই কর্পোরেট কথাটাকে খুব ব্যবহার করি। আমার মনে হয় প্রথমে বোঝা উচিত যে কর্পোরেট কে। কর্পোরেট কথাটা আসছে কর্পোরেশন থেকে। কর্পোরেশন মানে কোম্পানি। কোম্পানি মানে মানে এমনি সাধারণ ভাষায় কোম্পানি মানে আমরা মানে যেই ব্যবসার শেয়ার বিক্রি করে তৈরি করা হয় তাকে কোম্পানি বলি। কোম্পানি দুরকম হয়, প্রাইভেট লিমিটেডও হয়, পাবলিক লিমিটেডও হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি খুব ছোট ছোট হয়। এরকম অনেক টিভি স্টুডিও চ্যানেল আছে যারা প্রাইভেট লিমিটেড কোম্পানি। আবার পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে ধরুন রিলায়েন্স, কোটি কোটি শেয়ার হোল্ডার আছে, বড় কোম্পানি, শেয়ার বাজারে যার শেয়ার বাজার আছে, যে যার শেয়ার বাজারে বিক্রি হয়। প্রাইভেট কোম্পানির শেয়ার বাজারে বিক্রি হয় না। তো এই যে কর্পোরেটের ব্যাখ্যাটা যখন বোঝা গেল, তার মানে কর্পোরেট একটা ভূত নয়, কর্পোরেট একটা ব্যবসা করার সিস্টেম মাত্র। আসলে যেটা আমরা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বৃহৎ পুঁজি, যাদের কাছে অনেক টাকা আছে, সে হয়তো একা ব্যবসা করে, সোল প্রোপ্রাইটার, কিন্তু যার কাছে বহু টাকা আছে সেই হচ্ছে কর্পোরেট। এই কর্পোরেট, এবং পরিষ্কার সরকার বলছে যে যার কাছে অনেক টাকা আছে সে এসে কৃষকের কাছ থেকে সঠিক দামে ফসল কিনে নেবে, তাই কৃষক দাম পাবে। এই তো যুক্তি। প্রথমেই প্রশ্ন থাকবে যে যার কাছে অনেক টাকা আছে তার কাছে অনেক টাকা এলো কি করে? হিমালয়ে তপস্যা করে তো আসেনি, মানুষকে সেবা করে তো আসেনি। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধি দিয়ে, আমি বলবো চতুর হয়ে সে টাকা রোজগার করেছে, তারপরে এতগুলো টাকা তার কাছে এসছে। যে লোকটা স্বভাবগতভাবে চালাক, বুদ্ধিমান, টাকা রোজগার করতে পারে,
টাকা রোজগার করার কায়দা বোঝে, সে কৃষকদের পাশে দাঁড়াবে, এটা কি? সে কৃষকদের প্রতি দয়ালু হয়ে দাম দেবে যখন যেই সরকার কৃষকদের ভোটে গঠিত হয়েছে সেই দাম দিতে পারছে না। এটাও কি বিশ্বাস করা যায়? আর ব্যবসার ধর্ম সকলে বোঝে। আপনি কর্পোরেটের গাল দিন বা না দিন, যে কম দামে কিনবো, বেশি দামে বেচবো, লাভ করব, তাই আমি ব্যবসা করি। তো যার ধর্মই কম দামে কেনা, সে বেশি দামে কিনবে, সঠিক দামে কিনবে, তাতে তার লাভ কমে যাক, তার কোনো দুঃখ হবে না। এটা কি মানুষকে বিশ্বাস করতে হবে? এই হচ্ছে এই আইনগুলোর সহজ সরল ভাবে বোঝার যে ত্রুটিগুলো আছে, মানে একেবারে গোড়ায় ত্রুটি আছে, যে উপস্থাপনাগুলো আছে সেগুলোই ভুল। সরকারকে আইন তৈরি করতে হবে কৃষককে গ্যারান্টি দাম দেওয়ার, মানে এটাও খুব সহজভাবে বোঝা যায়। আমরা শহরের লোক, আমরা দোকান থেকে জিনিস কিনি, বাক্স দেখি দাম কি আছে, দোকানদার বলে দাম কি আছে, বাক্স যদি দাম কম থাকে আর দোকানদার যদি দাম বেশি চায়, তাহলে আমরা সেটা মানি না। কেন মানি না? আর দোকানদারকে আমাদের বাক্সে লেখা দামেই দিতে হয়, তার কারণ একটা আইন আছে। একটা আইন আছে বলেই আমরা এই অধিকারটা পেয়েছি, এবং এটাকে আমরা ম্যাক্সিমাম রিটেল প্রাইস এমআরপি বলি। এমআরপি বেশি নিতে পারবে না, সে পারবে না। কেন পারে না? সে ভালো মানুষ বলে তা তো নয়, আইন আছে বলে সে পারে না। সে যদি আইনটাকে ভাঙে, তার জন্য অত বড় ক্রেতা সুরক্ষা দপ্তর আছে, এত লোক চাকরি করে সরকারের সেখানে। তো সরকার যখন 140 কোটি লোককে এমআরপি আইনের সুরক্ষা দিতে পারে, তখন 70 কোটি কৃষককে এমএসপি আইনের সুরক্ষা দিতে পারবে না কেন? আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে কৃষক আন্দোলনের সাথে যুক্ত। আজকে সারা ভারতবর্ষব্যাপী বিক্ষোভ হয়েছে, অবস্থান হয়েছে। আজকে যে আন্দোলনটা হলো সারা দেশব্যাপী, আপনি কি এটাকে সফল বলে মনে করেন, বা এইটা আপনারা ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চাইছেন? দেখেন, আমি প্রথমেই বলি, কৃষক আন্দোলন করুক, তার কাজকর্ম ছেলে রাস্তায় ঘুরে বেড়াক, মিছিল করুক, মিটিং করুক, এটা আমরা চাইনি, চাইও না। কৃষিকাজ খুব কঠিন কাজ, তার থেকে সময় বার করে আন্দোলন করা সত্যি সত্যি খুব কষ্টকর। কিন্তু কৃষক যখন লাগাতার বঞ্চনার মুখে দাঁড়িয়ে, তখন তার কাছে আন্দোলন ছাড়ার কোনো রাস্তা থাকে না। আজকে কি ঘটেছে? আজকে অন্তত 20,000 জায়গায়, এখনো আমার কাছে সম্পূর্ণ হিসেব আসেনি, রিপোর্ট আসছে, 20,000 জায়গায় আনুমানিক 20 লক্ষ কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। তারা বলছে এই ধরনের বোকা বানানোর আইন চলবে না। প্রচার দিয়ে আপনি আমাদের বারংবার 2014 থেকে 7 বার 8 বার বিভিন্ন প্রচার দিয়ে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, আমাদের ভালো করছেন। ভালো যদি আমাদের হতো আমরা নিজেরা বুঝতাম। এইবার যে আইন করেছেন, এবং এটা খুব জরুরি কথা, এইবার যে আমাদের ভালো করার জন্য আইন করেছেন, আইনের সামনে লিখেছেন কৃষকদের ভালোভাবে আইন, দয়া করে কৃষকদের সঙ্গে বসে কৃষকরা কি চায় বুঝে আইন বানান। আপনার এই যে দুম করে ভাবা, এটা আমাদের ভবিষ্যৎ নিয়ে, একদম ভবিষ্যতের গোড়া নিয়ে এইভাবে আপনি খেলতে পারবেন না। হঠাৎ আপনার মনে হলো যে নোটবন্দি করে দিলে সমস্ত কালো টাকা ফিরে আসবে, অতএব 3 ঘন্টার নোটিস আপনি নোটবন্দি করে দিলেন। হঠাৎ আপনার মনে হলো এই 3টে আইন আনলে দেশের কৃষি ব্যবস্থা, বিপণন ব্যবস্থা বদলে যাবে এবং কৃষক লাখপতি হয়ে যাবে। এইভাবে হবে না। কৃষকের ভালো করতে চান, কৃষককে ডাকুন। আমি হলফ করে বলতে পারি, বা আমি চ্যালেঞ্জ দিতে পারি, যদি মোদী সরকারের কোনো একজন এটা প্রমাণ করে দিতে পারে যে কোনো কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা করে তবে এই আইন তৈরি হয়েছিল, আপনি কল্পনা করতে পারেন যার ভালোর জন্য আইন, তার সঙ্গে কোনো আলোচনা নেই, তাকে কিছু জানানো হলো না। এমনকি ভারতীয় জনতা পার্টির যে নিজেদের কৃষক সংগঠন আছে, তাদের সঙ্গেও আলোচনা করে। সেটাই। অনেক ধন্যবাদ। একটা কথা হচ্ছে যে কৃষকদেরকে তো আমরা বলি অন্নদাতা। আজ আমাদের অন্নদাতা রাস্তায় নেমেছে। দেশের কৃষকরা ভালো নেই, দেশের শ্রম আইনে পরিবর্তন আনা হচ্ছে, শ্রমিকরাও ভালো নেই, দেশের যুব সমাজ, তাদের রোজগার নেই, চাকরি নেই, তারাও ভালো নেই।
সংবাদ মাধ্যমের একটা বড় অংশ তারা কখনো সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য দেখাচ্ছে, কখনো বা বলিউডের সঙ্গে ড্রাগের যোগ দেখাচ্ছে, আপনাকে বোকা বানাচ্ছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি সুশান্ত সিং রাজপুতের এই ড্রাগ রহস্য দেখবেন, নাকি আপনি আপনার কৃষক, আপনার শ্রমিক, আপনার দেশের যুব সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন। নমস্কার।